জিমিনের শরীর কাঁপছে। ভেজা চোখে তে আর সকিনার দিকে তাকিয়ে আছে। জিমিন ভাবি তাড়াতাড়ি রাজি হন, নয়তো তে ভাবির মাথা আরো গরম হয়ে যাবে। জিমিন সবার দিকে তাকালো। তে স্ট্রং থাকলেও সকিনা এক পায়ের উপর নিজের ভর রাখতে না পেরে তের উপর হেলে পড়েছে। আরে বেটি তাড়াতাড়ি হ্যাঁ বল, পড়ে যাচ্ছি তো। জিমিন ফুল ধরতে ধরতে উত্তর দিল, ইনশাআল্লাহ তোমাদের ভাবি হব আমি। ততক্ষণে সকিনার শরীরের ভরে তে মাটিতে পড়ে গেছে আর সকিনা তের উপরে পড়েছে। জিমিন এক হাতে ফুল অন্য হাতে তের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের ওড়না টান খেয়ে জিমিনও তেদের উপর পড়েছে। জিমিন তখনও এক হাতে তের কাঁধ আঁকড়ে ধরে আছে, যেন মাথায় চাপ না খায়। তামিম গিয়ে সকিনাকে টেনে তুলে। সকিনার পায়ে অল্প চাপ খেয়েছে, তাই ব্যথায় আর্তনাদ করছে। ইভা তাড়াতাড়ি তে আর জিমিনকে টেনে তুলে। ব্যথা পেয়েছে যেমন তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। বোগাম তামিম ইভা হাসতে হাসতে একদম বসে পড়েছে। আমার জীবনে দেখা সেরা প্রপোজ, সারা জীবন মনে থাকবে। দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে। যাই করতে যাবি একটা করে অঘটন ঠিক ঘটিয়ে ছাড়বি। হা হা হা। তুই চুপ থাক, নয়তো তোর মুখে গসটা লাগিয়ে দিব। সরি জিমিন, তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে এই 5 দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। সরি বেবি। জিমিন কোনো কিছু না বলে আচমকা তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। কান্না ভেজা দু চোখ বেয়ে আবারও পানি ঝরছে। তেও জিমিনের পিঠ বরাবর দুহাত পেঁচিয়ে ধরেছে। জিমিন এবার হাউমা করে কান্না করতে শুরু করলো। এত বছর বন্ধুত্বে জিমিনকে কখনো এভাবে কাঁদতে দেখেনি তে। বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে। কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না, অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে। আমিও বুঝতে পারিনি আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি। তুই সেদিন মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, খেতেও পর্যন্ত পারিনি। আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। সারাক্ষণ মনে হচ্ছিল আমি সবকিছু হারিয়ে ফেলেছি, কি যেন নেই, চারপাশ শূন্য লাগছিল আমার। আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি বেবি। আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো? রাজি, কিন্তু কিন্তু কি? তুই যে বলেছিলি আজ মেয়ে দেখতে যাবি। লে হালুয়া, তুই কি ছেলে নাকি? ধুর, ফাজলামো করিস না তো। ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না, ফেসবুকে পেয়েছিলাম। কিন্তু আমাকে কি বললি যে তোর ভাই রাজি? ফাজিল মেয়ে কোথাকার। ওমা, ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না? তোর ভাই কি আমায় পছন্দ করে? না, ডিরেক্ট ভালোবাসে। তোকে বলেছে? বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম, বুঝলি? অনেক চেষ্টা করার পরেও ভাইয়া যখন কিছু বলছিল না, তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম, তাই নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম। দাঁড়া, জাঙ্কুক ভাইয়ের মতো ডায়লগ দিই। তোকে বৌমনি ডাকার জন্য যদি কোনো অধিকারনামা স্বাক্ষর করতে হয়, তবে আমি সেই অধিকারনামা স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি ডাকবো। তুই আমার ভাবি মানে আমারই ভাবি। পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জিমিন আপু, আমি যে তোমার ছোট ননদ, এটা কি তোমার মনে আছে? জিমিন আলতো ভাবে সকিনাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার কিউটি ননদি, তোমাকে কিভাবে ভুলবো বলো? হ্যাঁ, আজ কিউট না বলে। আপনি কিউট না বলেই একজন নিজের জান জীবন দিয়ে আপনাকে আগেই রাখে। আপনার দিকে কেউ নজর দেওয়ার আগেই আত্মরা করে ফেলে। আপনার মুখে এসব সাজে না ভাবি, বরং আমি আর তামিম এসব বললে মানা যেত। সহমত বন্ধু। তামিমের না জন্মদিন, কেক কাটবো না? আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে এসেছি কি তামিমের জন্মদিন পালন করতে? তে নিজের হাতে বক্স থেকে কেক বের করলো। কেকের উপর লেখা, প্রিয় জিমিন, ভাবি হবি? দুইটা অপশনেই হ্যাঁ লেখা। দুইটা অপশন দিলাম, যে কোনো একটা বেছে নিতে পারিস। এখানে দুইটা অপশন? অবশ্যই, একটা আমার অপশন আর একটা সকিনার অপশন। কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে। রেস্টুরেন্টে জিমিন আর তে পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে। আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায়, তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব। আর জিমিন, তোকেও সাবধান করছি, তুই আমাদের ভাবি, কিন্তু সুগা ভাইয়ের প্রেমিকা না। ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগা-পিরিক দেখাস, তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জ্বর বেড়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে, বাসায় চলে যাব। রিক্সা দিয়ে এত দূর পর্যন্ত গেলে তোর আরো বেশি কষ্ট হবে। দাঁড়া, ভাইয়াকে কল দিচ্ছি। এই না না, প্লিজ ওনাকে কল দিস না, চুপ করে বসে থাক। আমার বান্ধবীকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কিভাবে দিব? তে সুগাকে কল দিয়ে আসতে বলেছে। সুগা ও চটজলদি রেডি হয়ে রওনা দিয়েছে। ওদের খাওয়া শেষ হতে হতে সুগা চলে আসে। সবার থেকে বিদায় নিয়ে সুগা সামনে আসতেই সুগা পর পর তিনজনের দিকে তাকালো। তিনজনের জামার অবস্থা দেখে সুগা জিজ্ঞাসা করলো, তোরা কি ফুটবল খেলতে গিয়েছিলি? তে একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক সুগার মুখের সামনে ধরে বলল, এটা পুরস্কার, এবার হা করো। কিসের পুরস্কার? আর কেকে হ্যাঁ লেখা কেন? তুমি আমাদের ভালোবাসো না? হ্যাঁ।
এটাই দেখা, এখন হ্যাঁ করো। সুগা হ্যাঁ করতেই তে কেক মুখে দিয়ে বলল, এখন চলো, আমার বেবি অসুস্থ। তে আর সকিনা গাড়ির দিকে চলে গেছে। জিমিনের মাথা ঘুরছে, তবুও আস্তে করে পা বাড়ালো। কি হয়েছে তোমার? জ্বর। জ্বর শব্দটা কানে বাজতেই সুগা এগিয়ে এসে জিমিনের কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে জিমিনের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। তে আর সকিনা দূর থেকে এই দৃশ্য দেখে তে দ্রুত দু হাতে সকিনার চোখ ঢেকে বলল, রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর, হাত সরান। হাত সরাবো কেন? এত জ্বর নিয়ে বাহিরে ঘুরছো কোন সাহসে? আর হাতে এত ফুল কেন? কে দিয়েছে? কে কি বা কিসের ছিল? তামিমের। তামিম তোমায় ফুল দিয়েছে? না না, তাহলে কে দিয়েছে? তে। সত্যি তো? বিশ্বাস না হলে তেকে জিজ্ঞেস করুন। বোনকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ডাক্তার দেখিয়েছিলে? না, ওষুধ খেলেই কমে যাবে। এই মেয়ে, তুমি এত কেয়ারলেস কেন? সেদিন যে বললাম প্রেসার কম, খাওয়া দাওয়া করতে ঠিক মতো, কথা তো মানলেই না, উল্টো জ্বর বাঁধিয়েছো। জীবন কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে। শিখা পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে। কল দিলে কল রিসিভ করে না, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজের যত্ন পর্যন্ত নেয় না। এর থেকে রোবটের শতগুণ ভালো। জিমিন সামনে যেতে যেতে সুগার কথা শুনে মুচকি হাসলো। জিমিনকে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসে। সারাদিনের ক্লান্তিতে মাগরিবে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে। তেদের বাসায় পৌঁছে দিয়ে সুগা একটা কাজে শহরে বাহিরে গেছে, আগামীকাল ফিরবে। তের সাথে কথা বলার জন্য 2-3 বার আম্মু মামুনির নাম্বারে কল দিয়েছে, কিন্তু তের সাথে কথা বলতে পারছে না। কাকিয়ার ফোন প্রায় সময় সকিনার কাছে থাকে, সেই ভেবে কাকিয়াকেও কল দিয়েছে, কিন্তু আজ ফোন কাকিয়ার কাছেই। জাঙ্কুক এক পর্যায়ে বাধ্য হয়ে ফুপ্পিকে কল দিল। ফুপ্পি। ভাইয়া, আমি আইয়ো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তবে রেগে আছি। কেন আপু? ভাইয়া, আজকে আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি। জি ভাবি, বলুন। আমাদের বিবাহ বার্ষিকীতে থেকে আসতে দিলে না কেন? আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম, আমি নিজে দিলাম, সুগা ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি। এটা কি তুমি ঠিক করলে? আমি চিন্তা করেছি, আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দেব না। একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে। এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিনও আমার খোঁজ নেয়নি। একদম ঠিক করেছে। এত যেহেতু বউ পাগল, বউকে সাথে করে নিয়ে যেতে। আমি তো নিয়েই আসতাম, কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বা জান যদি শোনে তাহলে হার্ট অ্যাটাক করে ফেলবে, এই ভয় আনতে পারিনি। তোর আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না? জি না, আমার শ্বশুর অনেক স্ট্রং, আর ওনাকে যদি বলি মেয়েকে পাঠিয়ে দিতে, উনি এক কথায় রাজি হয়ে যাবেন। সত্যি? মেজো মামা জানে তুমি বলে ফেলেছো? আমি বলিনি, কিন্তু উনি রাজি। এটা আবার কেমন কথা? এটা এমনই কথা, সেসব বাদ দেন। এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন। বউকে খুব মিস করছি। আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? আপনি বললেন আজ আপনি আমার ভাবি, তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করা যায়। রাখছি। আয়ু যথারীতি ইয়ঞ্জনকে কল দিয়ে তের সাথে কথা বলার নাম করে তেকে ঘুম থেকে তুলে জঙ্কুকে কথা বলেছে। তে তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে জঙ্কুকে কল দিল। জঙ্কুক অডিও কল রেখে ডিরেক্ট ভিডিও কল দিল। কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয়? সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমিও সরি ঘুম ভাঙানোর জন্য। আপনার এই পরিবর্তনের পিছনে নিশ্চিত কোনো রহস্য আছে। কি রহস্য বলুন তো? আমি বলুম না, আমার শরম করে। আপনার শরমও আছে? জঙ্কুক উত্তর না দিয়ে তের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তে বারবার ডাকছে, কিন্তু জঙ্কুকের নজর স্থির। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ, তাই আজ থেকে আমি নির্লজ্জের মতো আচরণ করব। তে আহম্মকের মতো তাকিয়ে আছে। জঙ্কুক খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে বলল, শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে এসেছিস। শরীরে ব্যথা পেয়েছিস? না, তেমন ব্যথা পাইনি, কোমরে একটু লেগেছে। কি করতে গিয়েছিলি? একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম, কাউকে বলা যাবে না। আমাকেও বলা যাবে না? আপনাকে অবশ্যই বলবো, কিন্তু এখন না প্লিজ। আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব। এখন কিন্তু আমার ভয় হচ্ছে। আপনি আমার ভয় পান? আপনাকে না, আপনার কর্মকাণ্ডকে ভয় পাই। জঙ্কুকের আদুরে ভঙ্গির কথোপকথন শুনে তে লজ্জা নিয়ে পড়েছে। মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। গত 1.5 বছরে জঙ্কুক যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে, এই 2-3 মাসে ভদ্রতার সেই মুখোশ সরে গেছে। সব বিধিনিষেধ ভুলে তাকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। জঙ্কুকের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায়, আর সেই দৃষ্টিতেই তে বারংবার ঘায়েল হয়। জঙ্কুকের সাথে যতবার কথা হয়, কলকাতার আগে তে শেষ কথা থাকে, আই মিস ইউ। রাত 11টার দিকে সুগা জিমিনের নাম্বারে কল দিল। জ্বর কমেছে? কিছুটা। ওষুধ খেয়েছো? জি, আপনি খেয়েছেন? না। এত রাত হয়ে গেছে, এখনো খাননি কেন? একটা কাজে শহরের বাইরে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছে। তেমন কোনো দোকানপাট খোলা নেই, 2-1টা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করেনি। সারা রাত না খেয়ে থাকবেন?
তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখে আপনি সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে যেভাবে উতলা হয়ে গিয়েছিলেন, তখন কি আমি কিছু বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না জিমিন। 103 থেকে 104 ডিগ্রি জ্বর কখনোই স্বাভাবিক না। তার থেকেও বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হয়েছো কোন বিবেকে? এই তোমার ম্যাচুরিটি? আমি কখন বললাম আমি ম্যাচিউর? তাছাড়া আজকে না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম। মানে কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বনুর মতো তুমিও শুরু করো না প্লিজ। এমনিতেই খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে পড়ে যাব। কি হয়েছে বলো? আপু এসেছে, বাই। জিমিন কল কেটে দিয়েছে। সুগা জঙ্কুককে মেসেজ দিল। খানিক বাদেই জঙ্কুকের কল আসে। তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস? জিমিনের সাথে কথা বলছিলাম। আর তোমার কাজ শেষ করে আমি কথা বলছি। আমি তো তোমার মতো না যে সব কাজ ফেলে বউয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব। ধুর, বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটাও আমারই। এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছি, সবকিছু ফাইনাল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছি। 2 মিনিটের আলাপে যেখানে তুমি আমার কল রিসিভই করলা না, উল্টো আবার ব্লক করে দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ পেলে কার সাথে কথা বলি? বাহ ভাইয়া বাহ। প্রেমের সময় যারা বাগড়া দেয় তারা মানুষরূপী আগাছা, বুঝতে পেরেছিস? আমি আগাছা হলে তুমিও আগাছা। আমার প্রেমের সময় তুমিও বাগড়া দিয়েছো। একদমই না। আমি একবার কল দিয়ে ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি, আর একটাও কল দেইনি। তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস, তারপর আমি কল দিয়েছি। আর তুই? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরও তুই কল দিয়েই যাচ্ছিলি। হয়েছে হয়েছে, আমি মানছি আমি আগাছা। শুধু তোমার না, সবার জীবনেরই আগাছা আমি। বেকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসায় সবার চোখে আগাছা হয়েছি। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছি, আর রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাগবিতণ্ডায় জড়াচ্ছি। এখন একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনেও আমি ভিলেন পদে আছি। আহারে, আগাছাময় জীবন আমার। জঙ্কুক মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। জিমিনের পরিবারে জিমিনের বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি জিমিনের আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। জিমিনের আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। একদিন কথায় কথায় তের মুখ থেকে শুনেছে জিমিন রাজনীতি পছন্দ করে না, তাই ইদানিং সুগার মাথায় ভূত চেপেছে। সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে জিমিনকে বিয়ে করবে। এমপি সুগার সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। সুগাকে ব্যস্ত রাখতে জঙ্কুক ইচ্ছে করেই অফিসের কাজ সহ বেশ কিছু কাজের জন্য সুগাকে চাপে রাখছে। দুপুর থেকে ইয়োনোর ফোনে আয়ু কল দিয়ে চলেছে। বাধ্য হয়ে ইয়োনো অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সারাদিন ধরে তের জন্য ইয়োনোর বউ রান্না করেছে, সেগুলো ইয়োনোকে দিয়ে পাঠাবে। ইয়োনো এত আয়োজন দেখে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করায় তার বউ বলেছে তের আব্বু বিয়েতে রাজি হয়েছে, সেই খুশিতে তাদের জন্য সামান্য আয়োজন। জঙ্কুকের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। বউয়ের মুখে এমন কথা শুনে ইয়োনো রীতিমতো আশ্চর্য হয়েছে। তের আব্বু জঙ্কুক আর তের সম্পর্কে রাজি, এটা ইয়োনো জানে না, অথচ তার বউ আর বোন জানে। ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলেছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি। পরশু বউকে নিয়ে বিদেশে বাড়ি জমাবি। এদিকে তোর যে একটা ইয়োনো নামের বন্ধু ছিল, সেটা বেমালুম ভুলে যাবি। বন্ধুত্বের সম্পর্ক ভেঙে দিবি। 7 বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আর আমার শ্বশুর রাজি, এটা তোকে কে বলেছে? আয়ু আর আমার বউ বলল, তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করেছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল তোর শ্বশুর কি আসলে রাজি? কথা বলেছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বলে উপায় আছে? একদিন রিয়েক্ট করে চিন্তায় আছি। আগে 6 মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস কবে না সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেয়। আর এখন যদি আমি এখান থেকে এসব কথা তুলি, দেখা যাবে কাল সকালেই মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তাহলে তুই আয়ুকে কি বলেছিস? আয়ুর সাথে মজা করেছি, সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টামি করেছি। পুরোটা দুষ্টামি ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচু অনেক শান্ত হয়ে গেছে। তের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিল, আবার নিজে চুপ হয়ে গেছে। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি। এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো, চাচুর সাথে 7 দিনে একদিন কিংবা 15 দিনে একদিন 2 মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেয়। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ নেন। কি করছি, খাচ্ছি কিনা ঠিক মতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরো অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব এখন চাচু বলে। ওনার এমন আচরণে মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে এসেছি। ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেজন্য দুবার করে ফোন দিয়ে অ্যালার্ট করে।
ভালোই তো, উনি রাজি থাকলে তোর টেনশনই করতে হবে না। ভাই, ওনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছে। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছে। যতদিন না বাসর করতে পারছি ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসর রাতের পর দিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। আমার বউ আর বোন যে খুশির ঠেলা এত কিছু রান্না করলো, এখন কি আমি একাই খেয়ে ফেলবো সবকিছু? সোজা আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবি। আমার বউর ভাগ থেকে একটা কিছু কম পড়লে তোর কপালে শনি আছে। তুই এখন আগের মতোই আছিস। তেকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়েক্ট করিস, আমার ভয়ই হয়। যেদিন বাসায় তের কথা বলবি সেদিন ঠিক কি হবে? কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করলে তের হাত ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। তে যেতে না চাইলে কোলে তুলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, তেকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার পর জঙ্কুক একটা ছেলের ছবি পাঠিয়ে তে মেসেজ দিয়েছে। ছেলেটা কেমন? ভালো। কে? তে পরপর আরেকটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল। আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? আমার। মার্ডার করে ফেলবো। তে কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখলো, মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। জঙ্কুক এবার কল দিয়ে বলল, ছেলেটা কে? বয়ফ্রেন্ড। কার? আমার। রাগাবি না আমায়। ছেলেটা কে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার বয়ফ্রেন্ড? আমার বান্ধবীর। আর কার্ড? শুক্রবার আমার বান্ধবীর বিয়ে, সেটাই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। বিয়ে করার খুব ইচ্ছে তোর, তাই না? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। এই সবগুলো নিয়ে আমি পালিয়ে যাব। মানে কোথায় পালাবি? আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য। যা যা পাবো সবগুলো নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠাচ্ছি, বিয়ে শপিং করতে করতে রুম ভরে ফেলুন। তবুও মানুষের গিফটের আশায় বসে থাকবেন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। জঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো, জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। একটা কথা বলি? বলছিলাম না থাক। বিয়েতে যেতে যাচ্ছেন তাই তো? আসলে বান্ধবী খুব জোর করছে, না করে দিব? না করতে হবে না, যেতে পারিস। আর কে কে যাবে? জিমিন মানে জিমিন, আমি, সকিনা আর আমার কিছু বান্ধবী। সুগা ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? আচ্ছা, যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই, আল্লাহ হাফেজ। শুক্রবার টেস, সকিনা আর জিমিন বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে জিমিনকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। জঙ্কুক যাওয়ার পর এতদিন পর 3 ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছে। তুমগো লাগা জামা লই আইছি, দেখো পছন্দ হয় কিনা। তে আর সকিনা জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে সবার সঙ্গে গল্প করছে। শুনলাম তুমি নাকি রাজনীতি আর করতা না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় কেমনে এলো? এমনিতেই। লক্ষ্য স্থির না করলে জীবনে কিছু করতে পারবা না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো নাকি? আমগো কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলায়, নিজের কোম্পানিও দাঁড় করাই লাগছে। খালি ইরা না, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রামে আসিলাম, আমারে তেমন কোনো কাজই করতে হয় নাই। জঙ্কুক অলরেডি সবকিছু গুছায় রাখতে গেছে। এমনকি হেন থাইকাও প্রতিনিয়ত এর খোঁজ নিতেছে। আর তুমি কি করতাছো এডি? একবার পড়াশোনা ছাইরা দিছো, এখন আবার নাম মাত্র পড়াশোনা করতাছো। হুট কইরা রাজনীতির ভূত সবসে তোমার মাথায়, এখন আবার কইতাছো রাজনীতি নাকি করতা না। তুমি আসলে কি চাও, কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে দিবে বলে তো আমার মনে হয় না। সুগা মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই আমার, শুধু জিমিন হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি করব, তারপর জিমিনকে বিয়ে করব। যদি কিছু করতে না পারো তাহলে কালকা থেকে আমগো অফিসে যাইবা। বাপ সসার ব্যবসা যেহেতু আছে, তুমি সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন তের একদমই সুবিধার লাগছে না। সুগা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব জঙ্কুক সুগা কারোরই নেই। ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নিবে। তোমার ভাই করব চাকরি? তের মন খারাপ হয়ে গেছে, সুগার দিকে তাকিয়ে আছে। নিজের উপর কনফিডেন্স নিয়ে জিমিনকে প্রপোজ করেছে তে। জিমিনের ইচ্ছা অনিচ্ছা সবটাই তে জানে। জিমিনের আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ের বিয়ে দিবে না, তাহলে আর কোনোদিন ওনাকে রাজি করানো সম্ভব না। তাই আগে থেকেই ভাইকে প্রস্তুত করতে হবে। তে সুগার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরি করবে, ভাইয়াকে কেউ কিছু বলবে না। ভাইয়া ব্যবসা করবে না, চাকরি করবে। সুগা বিস্ময় চোখে তের দিকে চেয়ে আছে। তে কাঁদতে কাঁদতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী তের কান্না আসে।
তোমারে লইয়া তে মামুনি তোমার থেকে বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দামটা দিতাছো? জংকুক নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়াইছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তোমার লেগে দাঁড়াইছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার লেগে কান্না করতেছে। তুমি কি এগুলো বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফুটানো? বাদ দে, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তোর শান্তি লাগে না? তোমার তো কোনো চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। জংকুক কি তোর ছেলে না? জংকুক আমার ছেলের মতো, কিন্তু সুগা আমার ছেলে, আর ভবিষ্যতের কথা আমারই ভাবতে হইব। ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। জংকুক, সুগা, তে, সখিনা, বান্টু প্রত্যেকে আমাদের সন্তান, কেউ কারো থেকে বেশি আদরের না, সবাই সমান। রাত 10টায় জঙ্কুক থেকে কল দিল। তে, এই তে, তুই ঠিক আছিস? হ্যাঁ, আপনার কি হয়েছে? জঙ্কুক কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। তে শোয়া থেকে উঠে বসে ডাকলো, জঙ্কুক ভাই, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? জঙ্কুক কিছু না বলে কল কেটে দিয়েছে। তে দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি জঙ্কুককে ভিডিও কল দিল। বৈদ্যুতিক বাতির আলোতে জঙ্কুকের রক্তাভ চোখে চোখ পড়তেই তের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচ ভিজে আছে এখনো। কি হয়েছে আপনার? জানি না। ঘুমিয়েছিলেন? হুম। বাজে স্বপ্ন দেখেছেন? হুম। ভয় পেয়েছেন? আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যিই মরে যাব। কি স্বপ্ন দেখেছেন? দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দেব না। আচ্ছা শোন, জি বলুন। তোর শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। কি সমস্যা বলিসনি কেন আগে? আমি সুগাকে বলে রাখবো কাল সকালে মামুনিকে নিয়ে ডাক্তারের। কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোন ডাক্তার দেখাবো বলুন? তের এমন কথায় জঙ্কুকের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। জঙ্কুক নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। বলুন কোন ডাক্তার দেখাবো? সব বিষয় নিয়ে মজা করিস সাথে। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমি আছি। এই ডাক্তার চলবে না? আপনি ডাক্তার, সার্টিফিকেটটা দেখান প্লিজ। সার্টিফিকেটটা না হয় দেশে ফিরে দেখালাম। টুকটাক কথা চললো কিছুক্ষণ। জঙ্কুকের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামিও করেছে। ঘুম পাচ্ছে? কই না তো। জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। কল না কাটলে ঘুম আসবে না। সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। তে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলেছে? আপনি এটা বলতে পারবেন? চোখ বন্ধ, আর একবার চোখ খুললে কিন্তু খবর আছে। তে চোখ বন্ধ করে বলল। আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। জঙ্কুকের কোনো জবাব এলো না। রাত 2:17 তে গভীর ঘুমে নিমগ্ন। জঙ্কুক ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে তের রুম ঝলমল করছে। তে চোখ মেলতেই জঙ্কুক বলল, গুড মর্নিং স্প্যারো। ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাবো? আপনি সারা রাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। কল কাটতে বলেছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটিনি। অফিস নেই? আছে। সময় হয়ে যাচ্ছে, এখনো উঠছেন না কেন? যেতে ইচ্ছে করছে না। সমস্যা কি আপনার? বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। থাক ভাই, বুঝছি আপনার সমস্যা। প্লিজ এখন উঠে অফিসে যান। আমি তোর ভাই? ভাই না তো কি? আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না। জঙ্কুক কল কেটে দিয়েছে। তে আহম্মকের মতো বসে আছে। জঙ্কুক যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটে দিয়েছে এটা বুঝতে সময় লাগলো না তের। কিন্তু এটাও বুঝতে পারছে না জঙ্কুক ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি। রুমে কিছুক্ষণ পাইচারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। তে এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। দেখে বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করেছে জঙ্কুক। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। জঙ্কুকের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়েল, জঙ্কুকের ভেজা চুল, লোমশ বুক আর নির্মেদ পেট দেখে তে দৃষ্টি সরিয়ে নিল। সরি, অসময়ে কল দিয়ে ফেলেছি। সরি বললে কি আমার মান-ইজ্জত ফিরে পাবো? আমি বুঝতে পারিনি, সরি। ধুর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং এ কি পরে যাব সেটাই বুঝতে পারছিলাম না। আবার রাগ করেছি, তাই নিজে থেকে কলও দিতে পারছিলাম না। আপনি আমার ঢং করা কোথা থেকে শিখেছেন?
আপনার থেকেই শিখেছি। জঙ্কুক মুস্কি এসে 2 থেকে 3টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, কোনটা পরবো? তে কয়েক সেকেন্ডেই একটা শার্ট সিলেক্ট করে দিল। জঙ্কুক 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে ব্লেজার টাই সঙ্গে সুজুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? মাশাআল্লাহ, কিন্তু কি? হাউ ডু আই বাই দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? ইন আ ড্রিম। জঙ্কুক টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেখায় তে গুনগুন করে গাইতে শুরু করলো। কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হেই যুবক। জঙ্কুক ফোন কাছে নিয়ে বলল, বৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। এটা বলবেন না? শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইছেন। কই আমাকে তো শোনান না। আপনার অফিস কখন, যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথাই নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব কি মিটিং এ পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করে কল দেব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। নামজুন আর সুবিন জঙ্কুককে বাসায় ফিরতে বলেছে, কিন্তু জঙ্কুক বলেছে আরো 2 মাসের মতো সময় লাগবে, কারণ জিজ্ঞাসা করায় বিস্তারিত কিছু বলেনি। এদিকে তের সাথে জিমিনের আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। জিমিন রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু তে জঙ্কুকের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। জিমিন বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। ঘন্টাখানেক পর সুগার কল আসে। একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে রেখেছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত বেশি ইমার্জেন্সি ছিল না, তাই দেইনি। কোথায় আছো বলো, আমি আসছি। আপনার আসতে হবে না। বলো। জিমিন জায়গার নাম বলতেই 10 মিনিটের মধ্যে সুগা বাইক সমেত হাজির হলো। আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? না। বনু ঘুমাচ্ছে, তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাইরে আছি, এটা আপনাকে কে বলেছে? বনু কল দিয়েছিল, বলছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। আমি মেলায় যাব না। বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না, এই অবস্থায় বনুকে রাগালে আমায় নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। যাবে না? আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। এমন সময় জিমিনের ফোনে তের মেসেজ আসে। আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। ওকে রানাদিনী। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো, সুগা। সুগার সঙ্গে সঙ্গে জিমিনও ঘুরে দাঁড়ালো। বোরকা পরা একটা মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো? কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? আমি আয়েশা, চিনতে পেরেছো? অনেকদিন পর দেখলাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, পার্সোনাল। কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। জিমিন আসো, যেতে হবে। সুগা জিমিনকে নিয়ে বাইক পর্যন্ত যেতেই ওই মেয়ে উচ্চ স্বরে বলে উঠলো, সুগা আমি তোমাকে এখনো ভালোবাসি। মেয়ের কথা শুনে জিমিন থমকে দাঁড়ালো, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না যে এই মেয়ে সুগার এক্স গার্লফ্রেন্ড। সুগা বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করলো, জিমিন আসতে বলছি তোমায়। জিমিন চুপচাপ বসে পড়লো বাইকের পেছনে, তবে বরাবরের মতো এবারও সুগার সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে সুগাকে ধরে বসবে, কিন্তু তার হলো কই। দুজনের বুকের ভেতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামালো। জিমিনের মেলা যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে সুগার। তবুও তের কথা মেনে ঢুকলো মেলায়। জিমিন চুপচাপ ঘুরে দেখছে। এর সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। আমার বাসায় যেতে হবে। চলো। আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই জিমিনের অস্তিত্বই থাকবে না। সুগা বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। জিমিন বাধ্য হয়ে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। মোখলেস মিয়ার দোকানের সামনে আসতেই মোখলেস মিয়া জিমিনকে ডাকতে শুরু করলো। জিমিন থামাতে বলায় সুগার অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। জিমিন সুগার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তুমি যদি আমাদের উপহার না নাও তাহলে আমি কিন্তু এখানে বসে থাকবো। জিমিন কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। সুগা বাইক থেকে রাগি চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মুখলেস মিয়া নজর পড়ে সুগার দিকে। সুগার তাকানো দেখে মুখলেস মিয়া জিজ্ঞাসা করলো,
পোলা এমনি তাকায় আছে কেন, ভাড়া দাওনি? জিমিন কিছু বলার আগে মুখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে ডাকলো, এই ছেলে, এই তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবু আমার বউর দিকে এভাবে তাকায় থাইকো না। সুগার মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে, রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। জিমিন দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা আমি কথা বলছি, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি উপহার না নিলে আমি এক পাও নড়বো না। কোনো সমস্যা? না দাদা। জিমিন সুগার হাত থেকে উপহারের ব্যাগটা নিয়ে বলল, এবার আপনি যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। সুগা কথা না বাড়িয়ে মুখলেস মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে তে জঙ্গুকের উপর রাগ করে ফোন আর অনই করেনি। আম্মুর ফোন থেকে সুগাকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পাকোড়া বানাতে শুরু করলো। জঙ্গুক বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে তের কথাও জিজ্ঞাসা করলো। কাকিয়া রান্নাঘরে এসে তের দিকে ফোন ধরে একগাল হেসে বলল, সে এখন রেসিপি শিখতে ব্যস্ত, আর থেকে 10 পদের পাকোড়া বানানো শিখে ফেলেছে। পাকোড়াতে লবণ দেয় তো? মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও জঙ্কুকের কথার মিনিং তে ঠিকই বুঝেছে। তাড়াতাড়ি কাজ শেষ করছে যেন রুমে গিয়ে জঙ্কুককে কল দিতে পারে। এর মধ্যে সুগা বাসায় আসে, চোখ মুখ কালো হয়ে আছে। বনু, এক কাপ কফি করে দিবি? নিয়ে আসছি। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। ভাইয়া বলো কি হয়েছে? জিমিন কোথায়? ওকে বাসার কাছে দিয়ে এসেছি। তাহলে কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন? আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। কি? কয়টা থাপ্পড় দিয়েছো? একটাও না। তোমাকে আমি বলেছিলাম না সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দিবে, তুমি থাপ্পড় দিলে না কেন? একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবি। থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজকে? ওই মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়ে চলে আসতাম। জিমিন কোথায় ছিল? জিমিনও দেখেছে? জিমিন সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি। শেষ, আমার সব শেষ। কি বিড়বিড় করছিস? কিছু না, হাত ছাড়ো, রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘুষাঘুষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি, বুঝেছি তুমি কিছু পারবে না। জঙ্কুক ভাইকে বলতে হবে। প্লিজ বনু, ভাইয়াকে এখন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহুত দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। তে রুমে এসে ফোন অন করতেই জিমিনের কল আসে। জিমিন একে একে সব ঘটনা খুলে বলল। তে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর জঙ্কুককে কল দিল। এই মেয়ে, এত বোকা কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝেই ফোন বন্ধ করে বসে আছিস। কি শুনবো আর কি বুঝবো? আপনি যে কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ, তবু আপনি বাসায় ফিরবেন না, এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এতদূর আসিনি। বাংলাদেশে টানা 3টা প্রজেক্টের কাজ করলেই এটার সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে এসেছি। আর প্রজেক্টটা শুধু আমার বাহানা ছিল। যে প্রজেক্ট আমি 15 দিনে শেষ করতে পারতাম, সেটা কমপ্লিট করতে 3 মাসের উপরে সময় নিচ্ছি, যেন আব্বু আর চাচু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। আপনার কত টাকা প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটাতে অনেক টাকা আছে, আপনি এখান থেকে টাকা নিতে পারতেন। আমার এত টাকা লাগেই না। ওইটা শুধুমাত্র তোর, আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য। তোর যা ইচ্ছে হয় তা কিনিস। আরো বেশি প্রয়োজন হলে একবার জানাবি শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই, আপনি এগুলো নিয়ে যান, তবুও চলে আসেন প্লিজ। কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরো বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। কি? এত টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দিবে আপনাকে? আমার টাকা আমি নিতে এসেছি। কে দিবে আবার কি? এখানের স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট বেশ কয়েকটা কোম্পানি শেয়ার কিনেছিলাম। যদিও সবকিছু উনি ম্যানেজ করে দিয়েছিল। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে গিয়েছিলাম, কারণ আমার কাছে উনি একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বলেছে। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং এ আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করেছি তার থেকে অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। সুগার ইয়োনো ব্যতীত এই কথা আর কেউ জানে না। আজ তোকে বলছি, আব্বু চাচু এসব জানতে পারলে কিভাবে রিয়েক্ট করবে আমি জানি না। তাই প্রজেক্টের নাম করে এখানে এসেছি। শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনার এত টাকা কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে চাই। তে চুপ করে বসে আছে, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। রাগ করেছিস?
না, রাগ করবো কেন? আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তা ভেবেচিন্তেই নিয়েছেন। বাসার কাউকে এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। আজ সকাল থেকে নামজন ও সুবিনের মধ্যে মনোমালিন্য চলছে। সারাদিন খাওয়া নেই, যে যার রুমে শুয়ে আছে। বাসার সবাই চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি। দুপুরের পর পর জঙ্কুকের ফুপি আসে। আর সেলিনা নাকি, কেমন আছোস? কেমন আর থাকবো, তোমরা ভাই ভাই এই কোন দ্বন্দ্বে মিটেছ? আমি কি কইতাম, ভাইজানের যা মন চায় তাই করে, কিছু কইলে রাইগা যায়, বুঝার চেষ্টাও করে না। উনার স্বভাবের কথা তো জানোসই, যা কইবো তাই করব। সমস্যাটা কি নিয়ে? সমস্যাটা অনেক কিছু লইয়েই। আমার ফুলারে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মায়ের কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে জঙ্কুক অফিস সামলাইতো, এর লেগে অফিসের বিষয়ে তেমন কোনো কথা শুনতে হইতো না আমারে। এখন জঙ্কুক নাই, কাজের একটু এদিক সেদিক কইলে আমার লগে রাগ দেখায়। আমরা নাকি গুরুত্বই দেই না। উনি একা পরিশ্রম করে সবকিছু করছে, উনি যা কইব তাই হইব, আরো অনেক কিছু। ভাইজান কি কোনোভাবে সংসার ভাঙার কথা বোঝাতে চাচ্ছে? এই কথা বলেও ভাইজানের সামনে কইস না। আমি সেদিন রাগে কইছিলাম, তুমি বললে সংসার বাক করে লাই, কইয়া তো আমি ফাঁসিয়ে গেছি গা। আমার লগে তো কথা কইলই না, এমন কি দাও কইছে আমার ছেলে আমার মাইয়া দুজনই নাকি উনার। ফুলা মাইয়ার ব্যাপারে কিছু বলার অধিকার দাও আমার নাই। যেই হবি ভালো, তার এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনাই নাই। জঙ্কুক সুগা কি বলে? জঙ্কুকের লগে ঝামেলা। জঙ্কুকের সাথে আবার কিসের ঝামেলা? প্রজেক্ট শেষ, তারপরেও জঙ্কুকে বাইতাইতাছে না। তাছাড়া সেদিন জঙ্কুক আমার হইয়া দুইটা কথা কইছিল, সেই আগে জঙ্কুকের লগে কথা কয় না ভাইজানে। এখন করণীয় কি? দেখ তুই গিয়া মানাইতে পারস কিনা। তুইও কি তার পক্ষে কথা বলতে এসেছিস? না ভাইজান, আমি আপনার মুখে শুনতে চাই, ঘটনা কি? ঘটনা কিছুই না, সুবিনের অত্যাচার আর সহ্য হচ্ছে না। অদ্ভুত ব্যাপার, কেন ভাইজান আবার কি করেছে? সুগার সাথে ওর কি শত্রুতা আমি জানি না। কথায় কথায় ছেলেকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলে আমার ছেলের সাথে তুলনা দেয়। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার, কিছু ঠিক মতো করতে পারছে না। কোথায় আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করব, উল্টো সে গর্ব করে। সে সারাক্ষণ আমার পিছনে লাগে। এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? এই জন্য আমি সেদিন রাগে বলেছিলাম, ওর মতো চিন্তা ভাবনা আমার থাকলে আমি একা এই সংসারটাকে এতদূর টানতে পারতাম না। এই সংসার আমার, এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলবো তাই হবে। আমি বোঝাতে চেয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে, অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে চাচ্ছি। এজন্য আমিও বলেছি ও যদি চাই বাড়ি থেকে চলে যেতে পারে, কিন্তু সুগাতে আর ওদের মা আমার বাড়িতেই থাকবে। ছেলে মেয়েদের উপর যেন বাবার অধিকার খাটাতে না আসে। সুগা আর জঙ্কুকের সম্পর্ক তোমাদের থেকে বেশি স্ট্রং। ওরা এইসব সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরেও আমি ভাইকে বলে দিব, সে যেন সুগার সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম জঙ্কুকের সাথেও কথা বলছে না, কেন? ও আবার কি করেছে? অনেক কিছু করেছে, কয়টা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, দেশে আসতে বলেছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলছি, কিন্তু সে বিয়েও করবে না। কিভাবে কি করে একমাত্র সে আর আল্লাহই জানে। আমার ছেলে আগে এমন ছিল না, এতগুলো বছর যাবত আমি যা বলেছি তাই করেছে। এমনকি কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীন ভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন এত দ্রুত কেন হচ্ছে? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে? ছেলে বড় হচ্ছে, প্রতিনিয়ত মাথায় কত কত প্রেসার ঢুকছে। হয়তো আবেগের বশবর্তী হয়ে করে ভ্রান্তিগুলোর জন্য ভেতরে ভেতরে পড়ছে, নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমনও তো হতে পারে জঙ্কুক তোমাকে কিছু বলতে চায়, তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও। জঙ্কুককে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চায় শোনো। আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি, ও কি চায় কি না চায় সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি, আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞেস করেছি, এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি। কিন্তু জঙ্কুক প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে, ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার কোনো আগ্রহ আমার নেই। নামজুন খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেয় না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব না। ভাইজান, ভিতরে আসবো? চলে যাচ্ছিস নাকি? আমি কোনোখানে যাইতাছি না, খিদা লাগছে, খামু, এর লেগে তোমারে নিতামাইছি। আর একটা কথা, আমি সত্যি দুঃখিত ভাইজান, আমি তোমার কথাটা ওইভাবে কই নাই। আমার মনে আইছিল, এর লেগে মুখ ফুসকা বাইরে গেছে গা। ক্ষুধা লেগেছে, খেতে যা, আমাকে বলার কি আছে? কইতাছি কারণ আজকে দুপুরের রান্না স্পেশাল মানুষজনরা করছে। জংসুকের বউ আইরিন আর আমার মাইয়া দা আসুই। তোমারে রাখা একা খাইলে আবার 10টা কথা শুনাইবা, তার থেকে বরং তুমিও আইও। আমি যেতে পারি, তবে একটাই শর্ত, আজ থেকে সুগাতে দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল রাজি আছিস কিনা?
আমি রাজি, তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিততে গেছি, তাই বাসা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আইও। যা, আসছি। সুবিন বেরিয়ে যেতেই সেলিনা প্রশ্ন করলো, ভাই হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিন কাজই এটা, আমার কোন কথা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি এসব নিয়েই তার গবেষণা। কয়দিন যাবত একটা প্রজেক্ট নিয়ে লেগেছে, আমি বলেছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলেছে, তাই জিতেছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টেও আমার ছেলেই হেল্প করেছে। এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে, তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা এসেছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে যাই। ভাইজান জঙ্কুকের সাথে একটু কথা বললো। আচ্ছা, বলবো। ইদানিং জিমিনের মন ভীষণ খারাপ। সুগার ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো। সুগা প্রায়ই জিমিনদের বাসার এদিক দিয়ে আসে। দু একদিন মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে, কিন্তু জিমিনের সাথে একদিনও দেখা হয়নি। সুগার ঘন ঘন যাতায়াত মোখলেস মিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। আজ বিকালে মোখলেস মিয়া জোরপূর্বক সুগাকে বাইক থামাতে বলে। সুগাও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। ওই পোলা, তুমি কি আমার বউরে পছন্দ করো? দেখো ভাই, বয়স আমার কম হয়েছে না, চোখ দেখেই মানুষের মনের কথা বুঝবার পারি। সেদিন জিমিনের সাথে তোমার দেখেই সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়ায় নিশ্চিত হয়ে গেলাম। সুগা এখনো চুপ করে বসে আছে, বলার মতো কিছুই নেই তার। মোখলেস মিয়া সুগার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইক চালায় কি ঢাকা শহরে বউ পালতে পারবা? জিমিনের আব্বা কিন্তু মোটর সাইকেলের ড্রাইভারের লগে মেয়ের বিয়া দিত না। সময় থাকতে ভাবো, আর নাইলে আমার বউরে ভুলা যাও। ভুলা যেতে পারবো না, প্রয়োজনে আপনার এই জিমিন বউকে ভাগায় নিয়ে যাব। যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠিয়ে দিব, ওখানে 3 নম্বর বিয়েটা করে সংসার করবেন। সুগার আগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মোখলেস মিয়া হাসতে হাসতে বলল, সাব্বাস বেটা, তেজ আছে ভালো। আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে পার্কে বসে আড্ডা দিচ্ছে। সবাই শুন, তে আর জিমিনকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে ভাবি ডাকবো না। যেহেতু খান বাড়ির বড় ছেলে জঙ্কুক ভাইয়া, তাই স্বাভাবিকভাবে তে হবে সেই বাড়ির বড় বউ, আর জিমিন হবে মেজে বউ। তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো। তেকে ডাকবো B1 মানে ভাবি 1, আর জিমিনকে ডাকবো ভাবি 2 মানে V2, ঠিক আছে? একদম ঠিক আছে। তের মুখে হাসি থাকলেও জিমিন মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে ভাবি B2 B3 কিছুই বলতে হবে না। কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। না, এ হতে পারে না। আমার হৃৎপিণ্ড চেয়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শোনার ইচ্ছে নেই, তার চেয়ে আমার কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইয়াকে গিয়ে বলবো, তোর এই জীবন আর ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস। তখন কেমন হবে? ভালোই হবে, তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দিবে, দেখিস। বাজে কথা বলিস না তে, ওনার অতীত ফিরে এসেছে, ওনার জীবনে জিমিন এখন কেউ না। শোন, ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছু করব না। জঙ্কুক ভাই আর আমি মিলে বাসার পেছনের বাগানে ভাইয়াকে কুপে দিয়ে আসবো। জিমিনের 2 চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে বসে কান্না গিলছে। ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস? আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। তে সঙ্গে সঙ্গে লাউড স্পিকার দিয়ে সুগার নাম্বারে কল দিল। ভাইয়া, কি হয়েছে বনু, কোনো সমস্যা? আমার কোনো সমস্যা না, কিন্তু জিমিন। কি হয়েছে জিমিনের? জিমিনের কি হয়েছে? জানি না, জিমিন কেমন জানি করছে। আমি এখনই আসছি। ভাইয়া শোনো। ততক্ষণে সুগা কল কেটে দিয়েছে। তে জিমিনের দিকে তাকিয়ে বেঞ্চি কেটে বলল, দেখ কিভাবে আসতেছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। এই B1, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে তাহলে আমাকে সোজা চাঁদে পাঠিয়ে দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সেই কাজ শেষ, তাই আমার আর গ্রুপের প্রয়োজন নেই। তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপে কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সহ সব মেসেজ ডিলিট করে দিতাম।
দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডির লগইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন আমার উনি আমার আইডিতে লগইন করলে আমি অ্যালার্ট হতে পারি। আমার উনি এই কয়দিনে আমার আইডিতে একবারের জন্যও ঢুকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছুই বুঝতে না পারে। তুই এত চালাক হলি কবে? কিছুদিন যাবত অনলাইনে চালাক হওয়া ট্রেনিং করছি, বুঝেছিস? জিমিন মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ তার নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা একটা মেয়ে এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরলো। এই দৃশ্য দেখে তার বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা জাংকুককে বড্ড বেশি মিস করছে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটাই জাংকুকের মতো, তাই হয়তো তের একটু বেশি মনে পড়ছে। তে আনমনে ভাবছে, জঙ্কুক ভাই কি কখনো এভাবে প্রপোজ করবে আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেয়নি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। ততক্ষণে সুগা চলে এসেছে। কি হয়েছে তোমার? জিমিন একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশমাত্র নেই। জিমিন কি বলবে এটাই বুঝতে পারছে না। সুগা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তেমন কিছু হয়নি ভাইয়া, বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল। যদি পেটে গাছ হয়ে যায় এই আতঙ্কে জিমিন সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর একটা আন্টি বলেছে কোনো সমস্যা হবে না। সুগা হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা এখন বলছিস না? আর কোনো কারণ নেই, আসলে জিমিনের কয়েকটা বই কেনার দরকার ছিল, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলেই এসেছো, জিমিনকে নিয়ে যাবা প্লিজ। জিমিন অগ্নি চোখে তের দিকে তাকিয়ে আছে, কারণ সুগার সঙ্গে একা কোথাও যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ জিমিনের নেই। তুই কিভাবে যাবি? ইবা ওর ফুপির বাসায় যাবে, ওনাদের বাসা আমাদের বাসার এদিকে। আমি ইবার সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি জিমিনকে নিয়ে যাও। আর হ্যাঁ, জিমিনকে মোকলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। জিমিন চলো। কিরে যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? জিমিন বিড়বিড় করতে করতে উঠে গেল। জঙ্কুকের জন্য তার মনটা খুব বেশি ছটফট করছে। আকপাস না ভেবে সবার মধ্য থেকে উঠে কিছুটা দূরে গিয়ে জঙ্কুকে কল করলো। এদিকে জঙ্কুক অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা জঙ্কুককে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্তিকর স্বরে বলল, সাইলেন্ট ইউর ফোন। জঙ্কুক তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে এসে ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে তের কল দেখে ভেতরটা কেঁপে ওঠে। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই ক্যান কাট দিস কল, এক্সকিউজ মি। জঙ্কুক কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। জঙ্কুক ভাই, আপনি কবে আসবেন? আসবো। কবে আসবেন? আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। আপনিই বলুন না, আর কতদিন বাকি? 27 দিন। ভেরি গুড। এখন বলুন আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাহিরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। এখনো বাসায় যাননি কেন? সাথে কে? ইভারা সবাই আছে। জঙ্কুক ভাই, আই মিস ইউ জঙ্কুক ভাই, মিস ইউ এ লট। রুমে উপস্থিত সবার নজর জঙ্কুকের দিকে। জঙ্কুক আস্তে করে মুস্কি হেসে বলল, আচ্ছা তারপর? আই মিস ইউ ইনফিনিটি, ডু ইউ মিস মি? সব সময় মিস ইউ বলে তে কল কেটে দেয়, কিন্তু আজ সে কল কাটছে না, বরং জঙ্কুককে প্রশ্ন করছে। অথচ জঙ্কুক আচ্ছা এইসব বলে কথা কাটাচ্ছে। আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। সরি, আমি বুঝতে পারিনি। আপনি কল কেটে দিলেই পারতেন। রাখি এখন। দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি, ওকে? আচ্ছা। তে কল কেটে নিজে নিজেকেই বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞাসা করে কেমন আছে, কি করে, অথচ তে সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞাসা করেছে। জঙ্কুক ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। ইজ শি ইউর লাভার? শি ইজ মাই এভরিথিং। আই এম নাথিং উইদাউট হার। She is truly lucky to have a life partner like you. Best of luck. No, sir. I'm more lucky to have someone like her in my life. Pray for us. And again, sorry. সুগা জিমিনকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না, তারপরও অনেক দেখে শুনে 2 থেকে 3টা বই নিল। সুগা জিমিনকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু জিমিন খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি সুগার দিকেও তাকাচ্ছে না। আপনি চলে যান, আমার আরো কিছু কাজ আছে। কাজ অন্যদিন করো, আজ চলো এক জায়গায় যাব। আমার শরীর ভালো না। বড়ের বেঁচে খেলে কিছু হয় না বোকা। আমি বোকা না। তাহলে কি চালাক?
কতটা? কল দিলে কল রিসিভ করো না কেন? সবসময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিতে পারো না? তুমি কি আমার উপর বিরক্ত? আমি বাসায় যাব। জিমিনের ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে সুগাকে বোঝাতেই পারছে না। সুগা জিমিনকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও জিমিনের ইচ্ছে ছিল না, সুগা জোর করেই এনেছে। জিমিন দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। সেদিনের মেয়েটার কথা মনে আছে? কোন মেয়ে? আয়েশা। নামটা শোনা মাত্রই জিমিন বিষম খেয়ে ওঠে। টক আর কাঁচামরিচের ঝাঁজে কাশতে কাশতে জিমিনের শ্বাস আটকে যাচ্ছে, দু চোখ বেয়ে পানি পড়ছে। সুগা তড়িঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসে। শ্বাস আটকে যাওয়ায় পানিটা পর্যন্ত খেতে পারছে না। সুগা কি করবে বুঝতে না পেরে জিমিনের মাথায় অনবরত ফু দিচ্ছে। জিমিনের স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। সুগা তখনও জিমিনের পাশে দাঁড়ানো। আমি ঠিক আছে, আপনি বসুন। তখন কি যেন বলছিলেন, বলুন। সুগা মনে মনে বিড়বিড় করলো, যে শাকচুনির নাম নেওয়াতে তোমার এই অবস্থা হয়েছে, ওই শাকচুনির নাম জীবনও আর মুখে নিব না। কি হলো বলুন? কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। নিত্যদিনের মতো রাত 10টা নাগাদ জঙ্কুকের কল আসে। কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। কার বিয়ে? কার আবার? তোর। আমার বিয়ে? কবে? সেসব জেনে তোর কাজ কি? তুই না বলছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠিয়েছি, কি কি লাগে সব কিনে নিস। তে আহম্মকের মতো তাকিয়ে বলল। আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। তে মনে মনে বিড়বিড় করলো। আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমায়। কি হলো বল। আমার কিছু লাগবে না। আগামীকাল শপিং এ যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? সুগা রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সেই সঙ্গে আপাতত জঙ্কুকের অফিসের টুকটাক দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও আরো কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। সুগাও ভুলে গেছে সেই মেয়ের কথা। জিমিন ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত জিমিনের বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা কষ্ট হয়ে যায়, তাই জিমিন পড়াচ্ছে। বিকেলের দিকে জিমিন টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো। জিমিন। কে আপনি? আমাকে কিভাবে চিনেন? আমি আয়েশা, সেদিন দেখা হলো, মনে নেই? সুগার সাথে ছিলে তুমি। কিছু বলবেন? হ্যাঁ, তুমি তার ফ্রেন্ড জিমিন, তাই না? জি, কেন? আসলে তোমাকে সেদিন সুগার সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো তার ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। সুগার বিষয়ে জিজ্ঞাসা করতেই ডেকেছিলাম। তুমি জানো কিনা জানি না, সুগার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না। মূলত সুগার জন্য আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, সুগা কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? থাকলে কি করবেন? মজা করতেছো? তোমাকে সুগা ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। তাহলে তো আপনিই ভালো জানেন। আসছে। তোমার কাছে সুগার নাম্বার আছে? সুগার সাথে দেখা হলে আমার কথা বলবে কিন্তু। ইদানিং জঙ্কুকের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে। সুবিন খানও ঢাকায় নেই। নামজুন একা একা সব সামলে হিমশিম খাচ্ছে। জঙ্কুক সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে, নামজুন ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেনি। অনেকক্ষণ পর ফোন দেখে জঙ্কুককে কল ব্যাক করলো। আব্বু, শিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচু শুধু জানিয়েছে। এটা একান্তই আমার মতামত। তারপরে যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যে চলে আসব। চাচু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? তুমি কি বলতে চাচ্ছ? আমার নেওয়া সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আব্বু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25 থেকে 30 বছর যাবত গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করেও কখনো গ্রামে যান না, সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন, সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে সুগাকে বলেই অফিসে আসবে। এরপরে যদি নিতে চান আরো অনেক মানুষ আছে। প্লিজ একবার অন্তত ভাবুন। দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য রইল কোথায়? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকেও শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে
অনেকে অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থেকো আর যত তাড়াতাড়ি পারো চলে এসো যদি তোমার ইচ্ছে হয়। সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আরো এক সপ্তাহ কেটে গেছে। জঙ্কুকের বাড়ি ফেরার কেবল এক সপ্তাহ বাকি। খান বাড়ির আমেজ বদলে গেছে। জিন ইয়নজুন বিভিন্ন জাতের পিঠা তৈরি করতে ব্যস্ত। তে সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটি যেতে একদমই ইচ্ছে করছে না, তারপরও কি মনে করে ভার্সিটিতে এসেছে। একটা ক্লাস শেষ হয়ে আরেকটা ক্লাস শুরু হয়েছে। কেবল 15 মিনিট হবে। এর মধ্যে তে মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। তের অবস্থা দেখে জিমিনও ভয় পাচ্ছে। সুগাকে ফোন দিতে যাচ্ছে, কিন্তু তে বারবার আটকে দিচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর তে আচমকা সেন্স হারিয়ে জিমিনের গায়ের উপর ঢলে পড়ে। তের অসুস্থতার কথা শোনা মাত্র সুগা আটকে উঠে দ্রুত রওনা দিল। ততক্ষণে জিমিনরা তেকে নিয়ে হাসপাতালে চলে গেছে। ডাক্তার তেকে চেক করেছে। তার মধ্যে সুগা ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থামলো। ডাক্তার বেরিয়ে যেতে যেতে সুগা তের কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। হঠাৎ সুগার ফোনে কল আসে। সুগা পকেট থেকে ফোন বের করে আটকে ওঠে। সর্বনাশ! জিমিন চোখ সরু করে সুগার দিকে তাকালো। সুগা নিজের চোখ মুখ মুছে কল রিসিভ করে কানে ধরলো। আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? সুগা কি বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এই অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যা বলার সাধ্য তার নেই। আগেরবার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যি নিরুপায়। বনু আমার সামনেই আছে, ফোনটা ওকে দে। বনু কথা বলার অবস্থাতে নেই। কেন? কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলেছিল এখনো। এইটুকু বলার আগেই জঙ্কুকের হুঙ্কার শুরু হলো। মুহূর্তেই জঙ্কুকের মেজাজ তুঙ্গে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সুগা চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে জঙ্কুকের ঝাড়ি খাচ্ছে। জিমিন নির্বাক চোখে সুগার অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা জঙ্কুক ভাইয়া, এটা বুঝতে জিমিনের খুব বেশি সময় লাগলো না। তের অসুস্থতার কথা শুনে টানা 17 দিন তের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবারও অসুস্থতার কথা শুনলে জঙ্কুক ঠিক কি করবে এটা ভেবেই জিমিন ভয় পাচ্ছে। জঙ্কুক যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন তেরই বা কি হবে? সুগা আর একটাও শব্দ বলেনি। জঙ্কুক নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এই অবস্থায় জঙ্কুকের করণীয় কিছুই নেই। সুগা চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, বনুর কি হয়েছিল? জিমিন শান্ত স্বরে সব বলল। কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। সুগা জঙ্কুককে বললে জঙ্কুক আর কথা বলবে না। এই ভয়ে তেও সিটিয়ে গেছে। এখন শরীর কেমন, ঠিক আছিস? হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে বেগম রিপোর্ট নিয়ে আসে। সুগা রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো। প্রেসার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। খাওয়া দাওয়ার অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সবকিছুর চাপে সেন্স হারিয়ে ফেলেছিল। তোকে আমার আর কিছু বলার নেই। বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। আমার তো ইচ্ছে করছে। ভাইয়া। ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। তের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর তেকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। ক্লিনিকের সামনে এসে সুগা বেগম আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। সুগা পকেট থেকে চাবি বের করে তামিমকে দিয়ে দিল। আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশা করে চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। কি হয়েছে সুগা? অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে তের বেশ কিছুটা সময় লাগলো। জিমিন নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আয়েশা নিজের মতো কথা কি বলছে, তের খোঁজ নিচ্ছে। এদিকে তে তেলে বেগুনে জ্বলছে। গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। কার কি হয়েছে? বনু অসুস্থ। হায় হায়, আমার ননদের আবার কি হয়েছে? আমাকে একদম ননদ বলবেন না, এই পরিমাণ ভালো হবে না বলে দিলাম। আয়েশা থেকে ধরতে যেতেই সুগা বলল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। আমি থেকে ধরলে কি হবে জান? জান শব্দটা বলতে দেরি হয়েছে, কিন্তু আয়েশার গালে সুগার শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে। আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে আসবে না, শুধুমাত্র মেয়ে বলে। আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি। নয়তো বহু বছর আগেই সুগার ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে। গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেয়েটার আজ খবরই আছে। সুগা ভাইয়ার হাতের থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝেছে। বেগম, তুই কি বলিস? অতীত খুব ভয়ানক জিনিস, মনে করাতে যাস না, তার থেকে বরং চল। সুগা রিক্সার জন্য কিছুটা সামনে চলে গেছে। খুব তো গাল ফুলিয়ে রেখেছিলি,
এখন দেখেছিস আমার ভাইকে? ভাইয়ার জীবনে জলজন্ত একটা ডানা কাটা পড়ে থাকতে ভাইয়া ডানা কাটা পেতনি প্রেমে পড়বে জীবনেও না। এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়ে। জঙ্কুক ভাইয়া কিন্তু ওনাকে খুব ঝেড়েছে। আমার অসুস্থতার কথা জঙ্কুক ভাই শুনে ফেলেছে। আমি আর না করেছি যেন বাসার কাউকে না বলে। জঙ্কুক ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর জ্ঞান ছিল না। আমি শেষ। আর একটা সপ্তাহ পরে জ্ঞান হারালে কি এমন ক্ষতি হতো? উফ, ভালো লাগে না। এর মধ্যে সুগা রিক্সা নিয়ে হাজির। তে জিমিনের থেকে বিদায় নিয়ে সুগার সাথে বাসার দিকে চলে গেছে। জিনরা তখনও ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। তে ফ্রেশ হয়ে নিচে আয়, পিঠা বানাতে হবে। বনুকে পিঠা বানাতে বলো না বড় আম্মু, ওর এখন ঘুমানোর প্রয়োজন। ও মাই লিটল বয়, তোমার হাতে কি? তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে। এগুলো শুধু বনুর, এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ বনু, তোকে বলছি এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয়। তে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণ মাথা ঘোরাচ্ছে। ফোন হাতে নিয়ে জঙ্কুকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করলো, কিন্তু জঙ্কুকের মেসেজ কল কিছুই আসেনি। তে বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। 10 থেকে 12টা রিং হওয়ার পর জঙ্কুক কল রিসিভ করলো। কি করছেন? কিছু না। খেয়েছেন? না, কেন? খেতে ইচ্ছে হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে এমন করছেন কেন? এমনি। জঙ্কুক ভাই, আপনি কবে আসবেন? জানি না। ঠিক আছে, রাখি। আপনার ইচ্ছে। জিমিন বিকেলে টিউশন শেষ করেই সুগাকে কল দিল। অনেকদিন যাবৎ সুগার সাথে ঠিকমতো কথা হয় না জিমিনের। দেখা হলেও রেগে থাকে সব সময়। আজ আয়েশার প্রতি সুগার এমন আচরণ দেখে জিমিনের মনে কিছুটা আশার আলো ফুটেছে। জিমিন এতদিন পর নিজ থেকে কল দিয়েছে। এই খুশিতে সুগা শোয়া থেকে উঠে তৎক্ষণাৎ কল রিসিভ করলো। এই যে ভিলেন, আপনি কি ফ্রি আছেন? 500% ফ্রি আছি, বলো। আপনার বোনকে ফোনে পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি। এর জন্যই কল দিয়েছো? কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি? না। আচ্ছা বাদ দাও, দাঁড়াও বনুকে রেখে দিচ্ছি। আপনি কি করছিলেন? কল্পনা করছিলাম। কি কল্পনা? বলা যাবে না। নাও বোনের সাথে কথা বলো। থেকে ফোন দিয়ে সুগা চলে গেছে। আজ সকাল থেকে জঙ্কুককে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু জঙ্কুক নেটে নেই, ফোনও বন্ধ। এদিকে সুগাও বাসায় নেই। তে একে একে সবার নাম্বার থেকে চেষ্টা করেছে, কিন্তু জঙ্কুকের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকাল 4টা বাজে। তে গভীর ঘুমে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের উপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কারণে সেই স্পষ্ট পানি দাগ দেখা যাচ্ছে। জঙ্কুক মায়াবী দৃষ্টিতে তার ঘুমন্ত আদলে চেয়ে আছে। বুকের ভেতর অনবরত কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর জঙ্কুকের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে। জঙ্কুক এক দৃষ্টিতে তাকে পরখ করছে। আপাতমস্তক দেখে ঘুমন্ত তের পাশে বসে বুকের উপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা একপাশে রেখে দিয়েছে। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর তের কপালে গলায় হাত রেখে জল পরীক্ষা করেছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতি আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে তের অদৃষ্টে ঠোঁট ছোঁয়ালো। গালভর্তি জঙ্কুকের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে তের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সদ্য শাওর নিয়ে আসায় জঙ্কুকের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ তের নাকে প্রবেশ করছে। তে ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। জঙ্কুক সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে ডাকলো, তে। তের উত্তর না পেয়ে জঙ্কুক ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো, স্প্যারো। ঘুমন্ত তে আদো আদো কণ্ঠে বলল, এই যে ম্যাডাম। তে ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো। জঙ্কুককে দেখে স্তব্ধ হয়ে গেছে। দু চোখ যেন এখনই কোঠর থেকে বেরিয়ে আসবে। সত্যি কি কল্পনা! বোঝার আগেই শোয়া থেকে এক লাফে উঠে চোখে ঘুম রেখে জঙ্কুককে জড়িয়ে ধরলো। জঙ্কুকের এক হাত তের পিঠে, আরেক হাত কোমরের উপরে শক্ত করে ধরে আছে। তে অর্ধঘুমে থাকলেও জঙ্কুক পুরোপুরি সজ্ঞানে আছে। জঙ্কুকের শিরা উপশিরায় তুফান চলছে। জঙ্কুকের শ্বাস তের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। তে ঘন ঘন শ্বাস ছেড়ে কাঁদতে শুরু করেছে। আপনি এত নিষ্ঠুর কেন? জঙ্কুক জড়িয়ে ধরে রেখেই সম্পূর্ণ ঘুরিয়ে তেকে দেয়াল ঘেঁষে দাঁড় করালো। জঙ্কুক ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তের চোখের পানি মুছে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তির কোমল কণ্ঠের জবাব শুনে তে নিশ্চুপ হয়ে গেছে। তের হাত পা তখনও জঙ্কুকের পায়ের উপর। জঙ্কুক এগোতেই তে পেছাতে চেষ্টা করলো, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। জঙ্কুক মাথা নিচু করে তের কানের কাছে মুখ নামিয়ে এনে বিড়বিড় করে বলল,
খুব তো মিসি করছিলেন, তা ঠিক কতটুকু মিস করেছেন দেখি। জঙ্কুক মুখ তুলে তের নিরুদ্বেগ চেহারা পানে তাকালো। জঙ্কুকের এক হাত তখনও তের পিঠ আঁকড়ে ধরে আছে, অন্য হাত দিয়ে তের এলোমেলো চুলগুলো ঠিক করে তের ডান হাতটা জঙ্কুকের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভাঙা হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেব না আমি, প্রমিস। আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। তোর গিফট টেবিলে রাখা আছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। তে নির্বাক চোখে জঙ্কুকের পানে তাকিয়ে দেয়ালে গায়ে এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। জঙ্কুক ভাই কি সত্যি চলে এসেছে? তে এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে নিচে আসে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হে কুম্বালা আইসোস, এখনো কিছু খাস নাই? আগে থেকে জানাইও আওয়াজ নাই। কি খাবি? শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট, জিজ্ঞাসা করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। উরি মারি, এটা আবার কেমন কথা? তাই খাওয়াইতো না করে। এই শুনতে এনওয়াই, রাতে কি খাবি? তোমার যা ইচ্ছে তাই রান্না করো। তুই আসবে এটা আগে জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি। সেদিন সুগাকে দেখলাম কোনো মতে পরিষ্কার করেছে। সমস্যা নেই, আমি সবকিছু পরিষ্কার করেছি। জঙ্কুক সোফায় হেলান দিয়ে বসে আছে, সে পাকোড়া নিয়ে আসে। আজকে আসবেন এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকতো? সারপ্রাইজ দিতে কে বলেছিল আপনাকে? দুদিন পর পর অসুখ বাঁধাতে কে বলেছিল আপনাকে? এর মধ্যে নামজন বাসায় আসে। তে দ্রুত রান্না করে চলে গেছে। জঙ্কুক এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘন্টাখানেক পর সুগা বাড়িতে এসে জঙ্কুককে জড়িয়ে ধরে বলে, ভাই আমি ক্লান্ত। অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আরেকটু সহ্য করে নে। আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে, যদিও সুবিন বাসায় নেই। যে হোক আজই বাসায় এসেছে। তোমার না আরো 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে এসেছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? ভাইজান, আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। যদি তার কারণে কখনো কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। নামজন চলে গেছে। যে হোক দুইটা কথা বলে নিজেও উঠে গেছে। জঙ্কুক আর সুগা নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। তে খেতে খেতে বারবার জঙ্কুককে দেখছে। আগের তুলনায় জঙ্কুক একটু মোটা হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। তে মিটি হাসছে আর খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুক ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। জঙ্কুক, নামজুন আর জেহব তিনজনই অফিসে আছে। সিফাত এসে নামজুন আর জেহবের সাথে কথা বলে জঙ্কুকের মুখোমুখি হলো। আপনিই তাহলে সাজ্জাদুল খান জঙ্কুক? জি। কোনো সমস্যা? না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি তাই জিজ্ঞাসা করলাম। অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। নিজের কাজে মনোযোগ দিন। জঙ্কুক চলে গেছে। সিফাত নির্দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এদিকে সুবিন একের পর এক কল দিয়ে যাচ্ছে। জঙ্কুক নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতেই সুবিন বলল, আটকাইতে পারছো? না চাচু। আমি জানতাম তোমার আব্বুর আমি খুব ভালো করে চিনি। উনি যা কইব তাই করব, কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মিলাইবো? কিছু করার নেই চাচু, এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে। জঙ্কুক বিকেলের দিকে নিজের অফিসে আসে। ইয়োনো কাইল্লার সাথে অনেকদিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ সব বিষয়ে গল্প করছে। জঙ্কুক, বিয়ে কবে করছিস? করব। সেটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলে ধামাকা হবে। কেন? 6 মাস সময় যে ঘনিয়ে এসেছে। তো কি চিন্তা ভাবনা করলি? বাসায় আগে জানাবি নাকি তেকে জানিয়ে তারপর বাসায় বলবো? আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না, ডাইরেক্ট বিয়ের অফার দেব। আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে তের কল আসে। কাইল্লা উকি দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে এসেছে। উনি অনেকদিন বাঁচবে। বাঁচতে তো হবেই, ওর কিছু হলে আমি যে বেঁচে থেকে মরে যাব। জঙ্কুক কল রিসিভ করে মৃদু স্বরে বলল, সারাদিন এই মনে পড়লো? আপনিও তো কল দেননি। ফুপিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করেছেন। আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসছি। জঙ্কুক তাদের থেকে বিদায় নিয়ে যে উঠতে যাবে, ইয়োনো আনমনে ডাকলো, জঙ্কুক বল, তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? মরে যাব। ফাজলামি করিস না, সিরিয়াসলি বল। তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করতেছি? আব্বু চাচু সহজে মেনে নিলে ভালো। যদি বলে তেকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরো ভালো, কিন্তু যদি বলে তেকে রেখে একা বেরিয়ে যেতে তারপর কি হবে আমি জানি না। তবে এটা সত্যি যে তেকে না পেলে আমি মরে যাব।
জঙ্কুক বাসায় ফিরতেই জঙ্কুকের ফুপ্পি জঙ্কুককে ডেকে নিয়ে গেল। কি সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? কিছুদিনের মধ্যেই বলবো। তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে, সেদিন অনেক কিছু বলতেছিল। সাবধান। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়ে তুই মজা করছিস? ফুপ্পি, হ্যাঁ বল। আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবা? তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলছিস? সরি ফুপ্পি, সরি, আর বলবো না। জঙ্কুক বাসায় ফিরেছে 3 দিন হলো। সুবিন এখনো বাসায় ফিরেনি। আজ শুক্রবার হওয়ায় সুগা জঙ্কুক দুজনেই বাসায়। গত 5 মাসে তের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে। জঙ্কুক সকালে নাস্তা করে সে যে রুমে গেছে আর বের হওয়ার নামই নেই। বাড়িতে আসার পর থেকে তের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টামি করলেও মুখে কিছু প্রকাশ করে না। 11টার দিকে তে জঙ্কুকের রুমের সামনে আসে। জঙ্কুক দু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। তে পা টিপে টিপে রুমে ঢুকে জঙ্কুকের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে জঙ্কুককে দেখছে। একটা অবধ বালকের দিকে কোন নজর দিতে আপনার লজ্জা লাগে না? কি অবুধ আপনি? তা নয় তো কি, কেন এসেছিলেন? আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকেই বের হন না, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনই আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। পারবেন না। কেন? এমনি। আজ রূপ চর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়বো। আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিতেই সুন্দর আছেন। জঙ্কুক ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। সুগার রুম থেকে সুগাকেও টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে 2টা শসা বের করে ঠান্ডা শসা কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাকও বানিয়ে মুখে লাগিয়েছে। সামনের প্লেটে জঙ্কুক আরো কিছু শসা কেটে রেখেছে। সুগার চোখে শসা রেখেই হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলছে। ওদের কাণ্ড দেখে তেয়ার সকিনা হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে জিমিনকেও পাঠিয়েছে। এর মধ্যে বান্টু আসে। ভাইয়া তোমরা কি দিয়েছো? আমিও দিব। আয় আমি তোকে দিয়ে দিচ্ছি। আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে। আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাহিরে নামজনের কণ্ঠ শুনে জঙ্কুক আর সুগা উঠে যে যার মতো দৌড়। থাক বাবা, আরেকদিন, আজকের মতো পালাই। সুগা নিজের রুমে পড়ছে। হঠাৎ জঙ্কুক দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আসবো? আসো, তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? জঙ্কুক দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এই পড়াশোনা কতদিন চলবে? আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। দেখ সুগা, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনো ভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো তোর নিজের উপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজে সাহস দিতে হবে। আমি পারি না, মনে থাকে না, পারবো না, এগুলো কমন কথা। কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস তবেই তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দিবেই। আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো? বলো। জিমিনের প্রতি তোর ইমোশন কি সত্যি, নাকি এতেও দোটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, ক্যারিয়ার, জব, এগুলো তোর মন পছন্দে পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। জিমিনের প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস, আরেকজনের নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না। আমি সত্যি সত্যি জিমিনকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো। হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। অতীতে এসে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছু নেই, আমি বর্তমান নিয়ে ভালো আছি, আর আমি বর্তমান নিয়েই ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস, তারপর কি আর দেখা হয়েছিল? তুমি কিভাবে জানো? আমি তো বোনকে জানাতে বারণ করেছিলাম, বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে। এখন থেকেই আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস? তুমি ভুল বোঝো না প্লিজ। ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করতা, তাই বলিনি। আর আমি নিজেও এই বিষয়টা পাত্তা দিতে চাইনি, কিন্তু সেদিন হাসপাতালে জিমিনের সামনে জান ডেকেছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। জান? সম্পর্ক এত দূর চলে গিয়েছিল? ছি না, এই মেয়ে জীবন আমার জান ডাকেনি। তুই তো করি তো সময় কাটতো না, আবার জান। জিমিনকে দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করেছে, তাই এমন ভাবে কথা বলছিল। তুই কি জানিস জিমিনকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলছে? কি? কবে?
আমি কিছু শুনিনি তো, জিমিনও কিছু বলেনি। তুমি কিভাবে জানো? জিমিন কেন তোকে বলবে? জিমিন কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহসই পাই না যদি রিজেক্ট করে দেয়। কিন্তু তোমাকে এই কথা কে বলছে? সানি বলছে। সানির বাসার কাছেই জিমিন টিউশনি পড়াতে যায়। জিমিনের সাথে ওই মেয়ের কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে, আর যতটা শুনেছে সবটাই আমায় বলেছে। এটা তুমি আমায় আগে বললে না কেন? ওই মায়ের এখন মাটিতে কুপতে ইচ্ছে করতেছে, একে জিমিনকে মানাতে পারছি না, তার উপর আরেকটা যন্ত্রণা হাজির। আমি এখন কি করব? তোর এক্সের কথা জানে সে? বোন বলছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোর উচিত জিমিনকে সবকিছু জানানো, তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটা দেখার বিষয়। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো বলছি, ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ, মেয়ে দুঃখী। ভাব ভাব, সারা রাত ভাব, প্রয়োজনে দুরাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার, সুবিন বাসায় ফিরেছে। চাচুর সাথে দেখা করতে জঙ্কুক আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। মূলত চাচুর মনের অবস্থা বুঝতেই আগে আগে এসেছে জঙ্কুক। কিন্তু সুবিন তেমন কোনো বিষয় নিয়ে আলোচনাই করেনি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট, লাভ লস আর শিফাত। চাচুর সাথে কথা শেষ করে জঙ্কুক নিজের রুমে চলে গেছে। এই সময়ে অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। তের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তের ফোনের রিংটোনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে জঙ্কুক নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল তের ফোনে কল বেজেই যাচ্ছে। তের রুমে আছে কিনা দেখার জন্য উকি দিল জঙ্কুক। টেবিলের উপর ফোনটা আপন গতিতে বেজেই চলছে। জঙ্কুক রুমে ঢুকে ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে জিমিনের ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসলো। জঙ্কুক ভাবলো রিসিভ করে বলবে যে তের রুমে নেই। জঙ্কুক স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল। তার আগে জিমিন উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদিনী, কি করছো তুমি? কতগুলো কল দিয়েছি, রিসিভ করছিলে না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করছে? তোমার ননদিনী সম্ভবত ছাদে। আমি তোমার ভাসুর বলছি। জঙ্কুক ভাইয়া? জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোটা জানি না। ননদিনীর খোঁজ খবর নাও, ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরা জামাইয়ের খোঁজ খবরও একটু নিও। ভাইয়া আসলে ওইরকম কিছু না। ভালোবাসায় নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। জঙ্কুক কল কেটে সরাসরি ছাদে গেল। তে গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। জঙ্কুক কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? সে ভুলে যায়নি, কিন্তু কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। আগে এটা বলুন, ভাইয়া যে জিমিনকে পছন্দ করে এটা কি আপনি জানেন? জানি। কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চললো। ভাইয়া এত বছর যাবত জিমিনকে পছন্দ করে? হ্যাঁ। এখন বল, কি করেছিস? আমি তেমন কিছু করিনি। ভাইয়া জিমিনকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি। তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। কি দায়িত্ব? আমি আর সখিনা জিমিনকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে জিমিনও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো না। এই জন্যই ফোনে এত যত্ন সহকারে ননদিনী বলে ডাকছিল? আপনি কিভাবে জানেন? তোকে কল দিয়েছিল, আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগে সে সব বলে ফেলেছে। তারপর? তারপর আর কি, সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছিল, তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয়, তাই দিয়ে আসছি পরিচয়। এটা কি করলেন আপনি? আমি তো কিছু করলামই না। 2 দিন কেটে গেছে। আজ সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। সুগা একটা কাজে বেরিয়েছে। জঙ্কুকের আব্বুর অফিসে ছোটখাটো একটা মিটিং আছে, তাই জঙ্কুকও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। তে খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা, তাই না খেয়ে জঙ্কুককে দেখতে গেল। জঙ্কুক রুমে নেই দেখে তের মনটা কিছুটা খারাপ হয়ে গেছে। জঙ্কুকের খোঁজ নিতে তে ব্যালকনিতে দাঁড়িয়েই জঙ্কুকের নম্বরে কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। জঙ্কুক রিসিভ করেনি। বিছানার উপর জঙ্কুকের ফোনটা পড়ে আছে। তে এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই রীতিমতো আশ্চর্য বনে গেল। তে আর জঙ্কুক একসঙ্গে বৃষ্টিতে ভিজেছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোলমেট নামে সেভ করা নাম্বার। গত পরশুদিন রাতেও তে জিমিনকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল জঙ্কুক ভাই দেশে ফিরেছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। আজ সেই জঙ্কুক ভাইয়ের ফোনে নিজের নাম ছবি দেখে তে নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। ভেতরটা আনন্দে ভরে গেছে। আচমকা জঙ্কুকের বাইকের শব্দ শুনে তে ফোন ফেলে দ্রুত নিজের রুমে চলে গেছে। জঙ্কুক নিজের রুম থেকে ফোন নিয়ে তের রুমের সামনে এসে দরজা থেকে জিজ্ঞাসা করলো, কল দিয়েছিলি কেন? খেয়েছেন কিনা জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। 11টায় মিটিং আছে। জঙ্কুক তে থেকে বিদায় নিয়ে চলে গেছে। তে জিমিনের নম্বরে কল দিল। বেবি তুই জিতে গেছিস।
আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। তুই একবার বলেছিলি না হয়তো জঙ্কুক ভাইয়া বিদেশে যাওয়ার আগে থেকে তোকে ভালোবাসে। এটা মিথ্যা না, একদম সত্যি। জঙ্কুক ভাইয়া তোকে তখন থেকেই ভালোবাসে। তোকে কি বলেছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল, আপু বাসায় ছিল না, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সবকিছু জানতো। আমি এতদিন যে প্রমাণটা খুঁজছিলাম আজ সেই প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? এই জীবনে ওনার প্রপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি তাই আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করতে যাবি? হ্যাঁ যাব। আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি, তবে আজ পেয়েছি, তাই আর ছাড়তে পারবো না। উনি বলেছিলেন বাসায় ফিরলে আমি যা চাইবো তাই হবে। আমি আজ ওনাকে চাইবো, আশা করি উনি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে আন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। লাভ ইউ বেবি। লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বলিস। ইয়াহু লা 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 লা। আমার না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। জিমিন অনেক দোকান ঘুরে তের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে এসেছে, কারণ সাদা কালো ব্যতীত জঙ্কুকের প্রিয় রঙের তালিকায় নীল রংটাও আসে। তাছাড়া তে আগেও খেয়াল করেছে সে নীল রঙের জামা পরলে জঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরেছে যেন জঙ্কুক ভাই তেকে দেখেই ফিদা হয়ে যায় আর তে যা বলে সব মেনে নেয়। জিমিন থেকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে রে? তোর ভাই তো অনেক কিছুই বলতে চেয়েছিল কিন্তু আমি সেসবে পাত্তা দেইনি। কেন? সেদিন আমার কল জঙ্কুক ভাইয়া রিসিভ করার পরেই বুঝেছিলাম জঙ্কুক ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিবেই দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবত চলছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম প্রথম ভাবতাম জঙ্কুক ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও, তাই হয়তো বলেন বা জিজ্ঞেস করেন। কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। জঙ্কুক ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকেও এভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে জঙ্কুক ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া এটা করতে বারণ করেছে। ভাইয়াকে বলে দেখি, হয়তো মুখ ফুসকে বলে ফেলে, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলে বাসায় কথা বলতে হবে। তুই একদিন জঙ্কুক ভাইয়ের কলেজ ফ্রেন্ডদের কথা বলেছিলি না, এই সব বিষয়ই আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি তখন জঙ্কুক ভাইয়া ফোনে ওনাকে যেভাবে ঝেড়েছে, তুই বিশ্বাস করবি কিনা জানি না, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গেছিল। তারপরও উনি একটা টু শব্দ পর্যন্ত করেনি। সেদিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপু বাসায় নেই। এই সুযোগে রাত 3টার উপরে পর্যন্ত শুধু তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুমে চোখ টানছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে সজাগ হয়ে আগে তোকে কল দিয়েছি। ভাইয়া কি বলেছে? আমি প্রথমেই ওনাকে জিজ্ঞেস করেছি সেদিন হাসপাতালে কি জঙ্কুক ভাইয়া কল দিয়েছিল। উনি উত্তরে হ্যাঁ বলেছে। আমি আবারও জিজ্ঞেস করেছি জঙ্কুক ভাইয়া কি তেকে পছন্দ করে। উনি এর উত্তরেও হ্যাঁ বলেছে। তখন আমি সরাসরি জিজ্ঞেস করি জঙ্কুক ভাইয়া কি বাইরে পড়তে যাওয়ার আগে থেকেই তেকে পছন্দ করে, হ্যাঁ কি না। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে হ্যাঁ। তারপর আরো কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছে। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞেস করেছি, বলেছে উনি অনেক আগে থেকে সবকিছু জানে। হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? গতকাল রাতে এই কথা শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম। রাগে কটমট করে বলেছিলাম আপনি সবকিছু জানার পরেও তেকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন তে আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরেও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলেছে উনি জঙ্কুক ভাইয়ের কথার উপর কিছু বলতে পারতো না আর কখনো পারবেও না। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম জঙ্কুক ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো তাহলে তেকে এত কষ্ট দিত না। ভাইয়া তাকে ধমক দেয়নি? না, ধমক দেয়নি, তবে রেগে বলেছে তুমি ভাইয়া সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বোনকে যতটা ভালোবাসে আর বোনের ব্যাপারে যে পরিমাণ পজিটিভ, আমি সারা জীবনও তার একাংশ হতে পারবো না। এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? তার থেকেও বড় শকিং নিউজ শুনবি? কি? জঙ্কুক ভাইয়ের অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্সে জীবন কাটিয়েছিস সেই সবটাই ছিল জঙ্কুক ভাইয়ের প্ল্যান। তুই হয়তো প্রকাশ্যে বা স্বেচ্ছা জঙ্কুক ভাইয়ের সঙ্গে কোনোদিনও কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছে। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাত ভাঙানোর চেষ্টা করতো ঠিকই, কিন্তু তখন ফোনের ওপাশে জঙ্কুক ভাইয়া থাকতো। শুধুমাত্র তোর কথা শোনার জন্য
উনি আলাদা করে ফোন ইউজ করতো। ঘন্টার পর ঘন্টা তোর ভয়েসের সঙ্গে অডিও করে থাকতো। তোর ভাইয়া আরো যা যা বলেছে তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিল জঙ্কুক ভাইয়া, অথচ দূরে থেকেও পাগলের মতো ভালোবেসে গেছে তোকে। তুই বোন অনেক লাকি, দোয়া করি যেন সারা জীবন জঙ্কুক ভাইয়ের স্পেয়ার হয়ে থাকতে পারিস ইনশাআল্লাহ। এখন বল আমার কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? তোকে দেখতে খুব সুন্দর লাগছে। জঙ্কুক ভাইয়া ছাড়া আর কারো যেন নজর না লাগে। তে আর জিমিন বাসা থেকে বেরিয়ে দুজনে দুই রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। জিমিন সরাসরি বাসায় যাচ্ছে, তে পার্কে যাওয়ার সময় একগুচ্ছ লাল গোলাপ আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে তের অনেকটাই সময় লেগেছে। তে একটা গাছের নিচে বসে ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। জঙ্কুককে ফোন দেওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটে ফোঁটাও বেঁচে নেই। হঠাৎই জিমিনের কল আসে। জঙ্কুক ভাইয়াকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ডই করবি। জোরে নিঃশ্বাস নে, কল দে ওনাকে, যা হবার হবে। ঠিক আছে, দেখছি। তে পার্কে এসেছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনো জঙ্কুককে কলই দিতে পারছে না। এর মধ্যে তে থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু তে সেদিকে নজরে নেই। তে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে জঙ্কুকের নাম্বারে কল দিল। হঠাৎই তে ঠিক সামনে জঙ্কুক হাঁটু গেড়ে বসে পড়েছে। জঙ্কুককে দেখেই চমকে উঠল তে। তের অবিশ্বাস্য চাহনি দেখে জঙ্কুক মুচকি হাসলো। জঙ্কুকের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের উপর পাঞ্জাবিতেই ঝুলানো, ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। জঙ্কুক এক মুহূর্ত দেরি না করে তের সামনে একগুচ্ছ সাদা গোলাপ ধরে বলল, তুই কি জঙ্কুকের হৃদয় রাজ্যের রানী হবি? না, আমি মানি না। আপনি কিভাবে পারলেন আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে? আমি রূপকথার রাজকুমার হতে চাই না, শুধু তোর মনের রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন? তে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। জঙ্কুক বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার্স আই উইল গিভ দেম অ্যানাদার গার্ল। উইল আই? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু জঙ্কুকের হাত থেকে তের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে তে হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার আর আপনি সহ আপনার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উকিও দিতে পারবে না, এই আমি বলে রাখলাম। মনের রাজ্যে উকি দেওয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব, প্লিজ খালা আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে, বউটা যেমন কিউট তেমন হিংসুটে। জঙ্কুক তের হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার উপর তোর অধিকার সবচেয়ে বেশি। তুই যখন যা বলবি তাই হবে, খুশি? তে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনে সেজে গুজে আসছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবু আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কিভাবে? আমি এখানে এসেছি এটা আপনি কিভাবে জানেন? সকালে আপনার হাবভাব দেখে সন্দেহ হয়েছিল। সুগাকে কলও দিয়েছিলাম, কিন্তু ও ফোন রিসিভ করেনি। 2:37 মিনিটে আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে আসে। সুগাকে কল দিতে দিতে অতঃপর জানতে পারলাম আমার সন্দেহ ঠিক। সুগা জিমিনকে বলে ফেলছে মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনছিলেন, আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22-এ। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানেন? ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম আপনাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেইনি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না, মনে রাখবেন জঙ্কুকের পৃথিবী আপনি, আর সেই পৃথিবীকে আগলে রাখতে জঙ্কুক সবকিছু করতে পারে। খানবাড়ির চারপাশে ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়িতে কখন কে আসছে, কে যাচ্ছে, কেন আসছে সব আপডেট আমায় পাঠায়। এমনকি এই যে আমি আর আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। বললেই হলো, মজা করেন আমার সাথে? জঙ্কুক তের চোখে চোখ রেখে বলল, আমার ডান পাশে কিছুটা দূরে কালো টি শার্ট পরা ছেলেটাকে দেখ, তার পেছন দিকে কফি কালার শার্টের ছেলে, আর ওইদিকে বাইকে বসা ছেলেটাকে দেখ। তে তিনজনকে এক পলক দেখে প্রশ্ন করলো, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে। জঙ্কুক ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। ওনারা সত্যি আপনার লোক? আপনার কথা সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। তারা এখানে কেন এসেছিল? আমার অবর্তমানে কেউ যেন আমার স্পেয়ারের দিকে চোখ তুলে তাকাতে না পারে, তার জন্য। তাই বলে তিনজন?
আর ওনারা আপনার কি হয়? দুজন ছোট ভাই, একজন ফ্রেন্ড। তিনজনের বাসা কাছাকাছি, তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত যেন আশেপাশে থাকে। এসে দেখি তিনজনই উপস্থিত। ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। আর আপনার জন্য আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। মানে? কিছু না, চলুন। তে নিজের ফুলগুলো জঙ্কুকের সামনে ধরে হিমশীতল কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ। জঙ্কুক ফুলগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, লাল ফুলগুলো সরিয়ে শুধু হলুদ গোলাপগুলো দেন। কেন? লাল গোলাপ ছুঁতে চাই না তাই। যথারীতি হলুদ গোলাপগুলো আলাদা করে ধরতেই জঙ্কুক ফুলগুলো হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, থ্যাংক ইউ। কেউ আই লাভ ইউ বললে প্রতি উত্তরে তাকে থ্যাংক ইউ বলে না, আই লাভ ইউ টু বলতে হয়। জঙ্কুক কথাটা শুনলো কিনা কে জানে, কয়েকটা পিচ্ছি ছেলেকে ডেকে লাল গোলাপগুলো দেখিয়ে নিয়ে যেতে বলল। পরপর তেকে নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের দেশের পথে ছুটলো। তে চুপচাপ বাইকে বসে আছে। জঙ্কুক বাইকের স্পিড কমিয়ে হঠাৎ ডেকে উঠলো, ম্যাম। জি। এত চুপচাপ কেন? এমনিতেই। জঙ্কুক রাস্তার পাশে বাইক থামিয়ে ঘাড় কাত করে তেকে খানিক দেখে তের দু হাতে এনে নিজের পেটের উপর রেখে রাশভারী কণ্ঠে বলল, আজ থেকে এই হাতের অবস্থান এখানে। তে আনমনে হেসে জঙ্কুককে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরে বসলো। জঙ্কুক যথারীতি আবারও বাইক স্টার্ট দিল। শহর থেকে বেরিয়ে অনেকটা রাস্তা গিয়ে জঙ্কুক বাইক থামালো। আশেপাশে কয়েকটা দোকান ছাড়া তেমন বাড়িঘর নেই, একদম কোলাহল শূন্য পরিবেশ। 5 মিনিটের জন্য আপনার চোখ বেঁধে দিলে আপনি কি রাগ করবেন? চোখ কেন বাঁধবেন? সেটা 5 মিনিট পর বুঝতে পারবেন, প্লিজ। আচ্ছা। জঙ্কুক একগাল হেসে এর চোখ বেঁধে সঙ্গে সঙ্গে তেকে কোলে তুলে 2 থেকে 3 মিনিট পর তেকে একটা জায়গায় নামালো। চোখ থেকে কাপড় সরতেই তে আশ্চর্য নয়নে তাকালো। এটা একটা বাড়ি যার গেটের উপরে লেখা স্প্যারোস ড্রিম হাউস। ম্যাম, আপনার গিফট। তের বিস্ময় যেন কমছেই না। জঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে চোখের ইশারায় তেকে দরজা খুলতে বলল। তে বাম হাতে আস্তে করে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেছে। দরজা খোলা মাত্র তের চোখ পড়ে ড্রয়িং রুমের সাথে বিশাল আকৃতির সিঁড়ির দিকে, যা গাঁদা ফুলে সজ্জিত। ফ্লোর জুড়ে গাঁদা ফুলের পাপড়িতে ছেয়ে আছে। সিঁড়ির উপর ঝলমল করছে জঙ্কুক আর তের একটা বড় ছবি, যেটা কোনো এক রেস্টুরেন্টে তোলা। তে অবাক চোখে ছবিটা দেখছে। চিন্তা করিস না, ছবিটা সরিয়ে দিব, এটা শুধু স্পেশাল দিনের জন্য করিয়েছি। জঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে পা বাড়ালো। তে আজ নির্বাক, এই জীবনের সেরা সারপ্রাইজটা পেয়েছে সে। বাকরুদ্ধতে এক হাতে জঙ্কুকের দেওয়া গোলাপগুলো শক্ত করে ধরে জঙ্কুকের অভিমুখে যেয়ে তাকে অনুসরণ করলো। কিছুটা সামনে এগোতেই সিঁড়ির উপরে প্রায় 20 থেকে 30 জন হাতে ফুলের পাপড়ি সমেত দাঁড়িয়ে সবাই একসঙ্গে বলে উঠলো, ওয়েলকাম টু ইউ ড্রিম হাউস ম্যাডাম। জঙ্কুকের কর্মকাণ্ডে তে পদে পদে আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। জঙ্কুক থেকে কোলে তুলে হাঁটতে হাঁটতে ছাদের দরজার পাশে এসে থামলো। সরি ভাবি, সময়ের অভাবে আজ ঠিকমতো সাজাতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন আপনাদের বাসরঘরটা আমি নিজের হাতে সাজাবো। এমন ভাবে সাজাবো যেন বাসরঘর দেখতে দেখতেই রাত পেরিয়ে যায়। ইয়নোর মুখে ভাবি ডাক শুনে তে খুশি হবে নাকি বাকি কথার জন্য লজ্জা পাবে সেটাও বুঝতে পারছে না। শুধু শুধু আমার বউটাকে লজ্জা দিচ্ছিস কেন? ওহো, আমরা কিছু বললেই লজ্জা দিচ্ছি, আর তুই যে এখানে বাসর করা প্ল্যান করেছিলি এটা বললে কি হবে? বিয়ে করে ইয়নোর মাথাটা নষ্ট হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। চল ওইদিকে। ছাদের একপাশে যেতেই তে আরেক দফায় অবাক হলো। লাইটিং করা ইংরেজি বড় বড় অক্ষরে লেখা ম্যারি মি। জঙ্কুক হাঁটু গেড়ে বসে তের দিকে একটা আংটি ধরে বলল, তুই আমার অবসন্ন হৃদয়ের প্রফুল্লতা, আমার প্রণয়ের একমাত্র পরিণীতা। উইল ইউ বি মাই সোলমেট? ইয়েস। জঙ্কুক হাত বাড়াতেই তে নিজের বাম হাতটা জঙ্কুকের হাতের উপর রাখলো। জঙ্কুক আংটি পরিয়ে তের হাতে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, লোকে বলে বাম হাতের অনামিকা আঙ্গুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ রয়েছে, তাই বিয়ের আংটিটা বাম হাতে পরাতে হয়। আপনি গত বছরও আমার বাম হাতে আংটি পরিয়েছিলেন, তখন লোকের কথা জানতেন না? জানতাম, আর জানতাম বলেই বাম হাতে পরিয়েছিলাম, কারণ তুই আমার প্রেমিকা না, আমার বউ। তে অপলক দৃষ্টিতে জঙ্কুকের মুখের পানে তাকিয়ে আছে। কতটা শক্ত কণ্ঠে জঙ্কুক বারবার তেকে বউ বলে সম্বোধন করছে, অথচ গত 2 বছরে এই মানুষটার মুখ থেকে একটাও টু শব্দ বের হয়নি। আংটিটা পছন্দ হয়েছে? আপনার দেওয়া প্রতিটা জিনিস আমার কাছে উত্তম আর অমূল্য। একটু দেখে তো নে। তে এবার আংটিটার দিকে তাকালো। স্বর্ণের আংটিটা খুব বেশি বড় না হলেও ডিজাইনটা খুব সুন্দর। আংটির ঠিক মাঝ বরাবর অত্যন্ত নিখুঁতভাবে যে লেখা। আংটিটা সবসময় হাতে রাখবি। আমি এই আংটি কখনো খুলবই না। ইয়েনো, তোরা এখন নিচে যা, আমার ওর সঙ্গে কথা আছে। তারাও আর কোনো কথা বলেনি, যে যার মতো নিচে চলে যাচ্ছে। জঙ্কুক ছাদে দরজা লাগাতে গেল। ইয়েনো আচমকা ঘুরে দাঁড়িয়ে উকি দিয়ে বলল, প্রয়োজনে রুম সাজিয়ে দিচ্ছি, তবুও ছাদে বাসর করার প্ল্যান করিস না যেন। যাবি তুই? ইয়েনো হাসতে হাসতে চলে গেছে। জঙ্কুক ছাদের দরজা বন্ধ করে তের কাছে এগিয়ে আসলো। ওনারা কত আনন্দ
করছিল। আপনি ওনাদের এভাবে তাড়িয়ে দিলেন কেন? ওদের আনন্দের থেকে তোর সাথে কথা বলাটা জরুরি। কি কথা? আপনি আবারও আমার ছেড়ে চলে যাবেন না তো? তোর চোখের পাতায় কি যেন লেগেছে, দেখি চোখটা বন্ধ করতো। তে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে প্রশ্ন করলো। কি লেগেছে? জাঙ্কুক 1 সেকেন্ডও দেরি না করে তের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। অনাকাঙ্ক্ষিত স্পর্শে সহসা চোখ মেলে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করলো। সরাতে তো পারলোই না, উল্টো জাঙ্কুক থেকে আঁকড়ে ধরে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। জাঙ্কুক তের দু চোখ আবারও বন্ধ করে দিল। জাঙ্কুকের সংস্পর্শে তের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ঘামে ঝপঝপে তের শরীর বেয়ে অনর্গল পানি পড়ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হচ্ছে বারবার। তের এলোমেলো নিঃশ্বাস কোনো কিছুই যেন জাঙ্কুকের থেকে ছাড়াতে পারলো না তেকে। এভাবে কত মিনিট কেটেছে জানা নেই। জাঙ্কুক তের ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তের কানের কাছে মুখ নিয়ে বলল, এখন থেকে বাজে কথা বললে এভাবে শাস্তি দেব, মনে থাকবে? থাকবে। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।